হ্যালো এভরিওয়ান। তো আজকে জুলজি জেনারেল পার্ট 2 যে মানে সেমেস্টার 3 যে সিলেবাস সেটা আজকে স্টার্ট করছি। সেমেস্টার 3 তে তোদের যেটা আছে সেটা হচ্ছে ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। সো ইন this semester you have 10 units. Unit 1 to Unit 6 corresponds to physiology and Unit 7 to Unit 10 হচ্ছে biochemistry. তো বায়োকেমিস্ট্রিটা পরের আমি স্টার্ট করব। ফার্স্টে ফিজিওলজি দিয়ে আমি স্টার্ট করছি আজকে। আর ইউনিট 1 যেটাতে আছে নার্ভ অ্যান্ড মাসেল। সো নার্ভ অ্যান্ড মাসেল এর মধ্যে তোদের বেসিক্যালি স্ট্রাকচার অফ নিউরন দিয়ে শুরু করে অ্যাকশন পোটেনশিয়াল, ইটস প্রপাগেশন অফ নার্ভ ইম্পালস অ্যান্ড স্কেলিটাল মাসেল আর মাসেল কন্ট্রাকশনের মেকানিজম। তো এই পুরো পার্টটাকে আমি দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছি। ফার্স্টে আমরা স্টার্ট করছি নিউরন দিয়ে, নার্ভ ইম্পালস ঢুকে অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড ইটস প্রপাগেশন। ঠিক আছে? সো বেসিক্যালি ফার্স্ট এই জিনিসটা দিয়ে স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ এ নিউরন। তো এটা অনেক ছোটবেলায় স্কুলেও পড়ানো হতো, স্ট্রাকচার অফ নিউরন। This neuron cell or the nerve cell, which is the basic unit of nervous system, that is divided into three main parts. The first part is the cell body or soma. এই যে মাঝখানের যে সেন্ট্রাল অ্যান্ড দ্য লার্জেস্ট পার্ট সেটা হচ্ছে সেল বডি অর সোমা। তার মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াস আছে অ্যান্ড এই সেল বডি থেকে ব্রাঞ্চ আউট করে বেরিয়েছে দিজ ব্রাঞ্চেস নোন অ্যাজ ডেনড্রাইটস। আর নিচের দিকে একটা লং ফাইবার আছে যেটাকে আমরা বলি অ্যাক্সন। So this fiber or axon is known as nerve fiber, and এই axonটা covered by a single layer of plasma membrane known as axolemma. যেরকম প্লাজমা মেমব্রেনকে আমরা প্লাজমা লেমা বলি, ওরকম অ্যাক্সনের মেমব্রেনকে আমরা অ্যাক্সোলেমা বলছি। অ্যান্ড এই ডেনড্রাইটস গুলো হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর রিসিভিং এনি কাইন্ড অফ সিগন্যাল। মেইন ফাংশন হচ্ছে ওদের এটাই। অ্যান্ড দিস অ্যাক্সন ইজ terminated by these branches known as axon terminals. এই axon terminal গুলো signal send করতে, like sending the signal to the next neuron or nerve cell, they are responsible for that. আর এইখানে অ্যাক্সনে কিছু কিছু নিউরনের ক্ষেত্রে একটা মাইলিন শীথ দেখা যায়। মাইলিন শীথ হচ্ছে এই যে লেয়ারটা যেটা অ্যাক্সনের গায়ে লেগে রয়েছে, বাট দিস ইজ ডিসকন্টিনিউয়াস। তো এটা পুরো অ্যাক্সনের লেন্থ জুড়ে ওটাকে র্যাপ আপ করছে না, কিছু কিছু জায়গায় এটাকে র্যাপ করে আছে। আর যেই জায়গাগুলোতে র্যাপ করে নেই, মাইলিন শীথ অ্যাবসেন্ট যেই জায়গাগুলো, সেগুলোতে আমরা বলছি নোড অফ রানভিয়ার। আর এই মাইলিন শীথের ওপর দিয়ে একটা সেল আছে যেটাকে আমরা বলি সোয়ান সেল। সেই সেলটাকেও আবার কভার করা হচ্ছে আর একটা মেমব্রেন দিয়ে, উইচ ইজ নোন অ্যাজ দ্য নিউরোলেমা। ঠিক আছে? আর এই সেল বডির মধ্যে আমাদের মেইন ফাংশন হচ্ছে, নার্ভ সেলের মেইন ফাংশন হচ্ছে ডেনড্রাইট থেকে সিগন্যালটা রিসিভ করে সেল বডিতে ট্রান্সমিট করা। সেল বডি থেকে এই অ্যাক্সনের মাধ্যমে সেই সিগন্যালটা পৌঁছে যাচ্ছে অ্যাক্সন টার্মিনালে, অ্যান্ড ফ্রম দি অ্যাক্সন টার্মিনাল ইট ইজ বিং সেন্ট অফ টু আ ডিফারেন্ট নিউরন অর দ্য নেক্সট সিগন্যালিং মলিকিউল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউরনের কিছু পার্টসের ফাংশনস দেওয়া হয়েছে, যে সিগন্যালের, যেটা ডেনড্রাইটস আগেই বললাম যে ইট রিসিভ সিগন্যালস ফ্রম আদার সেলস। সেল বডি হচ্ছে কিপস দ্য সেল ফাংশন, কেন কি এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটাই পুরো নিউরনের ফাংশনটাকে কন্ট্রোল করছে, যেরকম কোনো নর্মাল সেলেও যেটা আমরা দেখে থাকি। এই পয়েন্টটা যেখান থেকে অ্যাক্সন ইনিশিয়েট হচ্ছে, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ অ্যাক্সন হিলক। তো এখানেই বেসিক্যালি একটা ইম্পালস জেনারেট হয়ে ওটা টুয়ার্ডস দ্য এন্ড অফ দি অ্যাকশন ট্রান্সমিটেড হয়। সেটা আরো ডিটেলসে আমরা নেক্সট স্লাইডস গুলোতে দেখব। তো অ্যাকশনের ফাংশন আগেই বলেছি, ট্রান্সফার সিগন্যালস টু আদার সেলস অ্যান্ড অর্গানস। মাইলিন শীথ হচ্ছে ইনক্রিজেস দ্য স্পিড অফ দ্য সিগন্যাল। সেটা কিভাবে আমরা আরো ডিটেলসে পরে দেখব। Axon terminal forms junctions with other cells and therefore transmits the signal from one cell to other. Node of Ranvier allow the diffusion of ions. এইগুলো জাস্ট একটা আইডিয়া, বেসিক আইডিয়া দেওয়ার জন্য রাখলাম। তারপর আমরা যখন আরো এগোবো ওই ব্যাপারটা, প্রপাগেশন অফ নার্ভ ইম্পালস পড়বো, তখন আমরা এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে?
ওকে, অ্যান্ড দিস মাইলিন শিট ইজ মেইনলি প্রডিউসড বাই দ্য সেল সোয়ান সেল, যেটা এখানেও আমি দেখিয়েছি, যেখানে প্রত্যেকটা মাইলিন শিটের ভেতরে একটা করে সেল দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলছি সোয়ান সেল। আর এটাকে আমরা পুরোপুরি কভার করা হচ্ছে নিউরোলেমা বলে মেমব্রেনটা দিয়ে। ওকে, সো মুভিং অন। আচ্ছা, ফার্স্ট একটা আইডিয়া করা দরকার যে কি কি ধরনের আয়ন চ্যানেলস আছে, হোয়াট আর দ্য টাইপস অফ আয়ন চ্যানেলস প্রেজেন্ট অন আওয়ার মেমব্রেন। তো আয়ন চ্যানেলসকে বেসিক্যালি ক্লাসিফাই করা যাচ্ছে দু ধরনের চ্যানেলে। ফার্স্ট ইজ দ্য গেটেড চ্যানেলস অ্যান্ড দি আদার ওয়ান ইজ দ্য লিকেজ চ্যানেলস। তো কি ডিফারেন্স দুটোর মধ্যে? গেটেড চ্যানেলস হচ্ছে দোজ চ্যানেলস which open or close due to as an influence of a stimulus, ঠিক আছে? And leakage channels which are they are always open. So based on that, gated channels এর আরো তিনটে টাইপস আছে। এক হচ্ছে ligand gated channels or chemically gated channels, সেকেন্ড হচ্ছে mechanically gated channels, and থার্ড হচ্ছে voltage gated channels. তো ফার্স্ট যেটা আমরা দেখব, chemically gated channels, they open or close due to the binding of an intra or extracellular ligand or chemical signal. তো আমরা জানি যে ligand bind করার জন্য অনেক আয়ন চ্যানেলস ওপেন করে যায়। তো এখানে নিউরোট্রান্সমিটারটা যদি ligand হয়, it is binding to this is the receptor, and also this is a sodium channel, whatever is shown in the figure. So this channel is open, and then when it is not bound, it is closed. তো এই ধরনের আয়ন চ্যানেলকে আমরা বলি লিগ্যান্ড গেটেড চ্যানেল অর কেমিক্যালি গেটেড চ্যানেল, বিকজ যে কোনো ধরনের লিগ্যান্ডই হচ্ছে একটা কেমিক্যাল মলিকিউল, তাই জন্য এই নামটা দেওয়া হয়েছে। নেক্সট ইজ দ্য মেকানিক্যালি গেটেড চ্যানেল। তাহলে এদেরকে কখন ওপেন অর ক্লোজ করা হবে না, যখন কোনো মেকানিক্যাল স্টিমিউলাস সাচ অ্যাজ প্রেশার, স্ট্রেচ, এই ধরনের কোনো স্টিমিউলাস আসছে মেমব্রেনের ওপর, দেন এই চ্যানেলটা ওপেন হচ্ছে। তবে এখানে প্রেশার স্টিমিউলাস এসছে, তো এই চ্যানেলটা ওপেন হয়েছে, তো এই আয়নটা পাস করতে পারবে। But here if you can see there is no such stimulus, so the channel is closed and this ion is not able to pass through it. Now what is voltage gated channels? Voltage gated channels হচ্ছে যেই চ্যানেলগুলো ওপেন অর ক্লোজ করছে ডিউ টু দ্য চেঞ্জেস ইন মেমব্রেন পোটেনশিয়াল। সো এখানে একটা চার্জ বা ইলেকট্রিক পোটেনশিয়ালের চেঞ্জ হওয়ার জন্য এই চ্যানেলটা ওপেন করছে। ফর এক্সাম্পল, এই যে সোডিয়াম আয়নটা আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা রয়েছে, উইচ মিনস যে মেমব্রেনের এই দিকটা সাইটোসলিক এন্ড অ্যান্ড এই দিকটা হচ্ছে এক্সট্রা সেলুলার সাইডে যদি পজিটিভ চার্জ বেশি থাকে, তাহলে এই ভোল্টেজ চেঞ্জটার জন্য এই চ্যানেলটা ওপেন করছে, অ্যান্ড দিস আয়ন হোয়াট এভার it is passing through this channel. But if you can see here, the sodium ions are not present in the extracellular side, but it is present in the cytosolic side. Thus, the potential is just the reverse of this case. In this case, therefore, the ion is not able to pass through it because the channel is not allowing it to do so. ঠিক আছে? সো এই ধরনের চ্যানেলগুলো যেগুলো ডিপেন্ড করছে আয়নিক পোটেনশিয়াল বা মেমব্রেন পোটেনশিয়ালের ওপর, চার্জটা কোন দিকে বেশি আছে কোন দিকে কম আছে তার ওপর, সেই চ্যানেলগুলোকে আমরা বলছি ভোল্টেজ গেটেড চ্যানেলস। তাহলে এই তিন ধরনের চ্যানেলস হচ্ছে গেটেড চ্যানেলস, which means they open or close due to the effect of a stimulus. It can be a chemical signal such as a ligand, it can be a mechanical signal such as pressure, or it can be a voltage signal such as the change in ionic potential. ঠিক আছে? আচ্ছা, এবার লিকেজ চ্যানেলস যেটা হচ্ছে সেটা অলওয়েজ ওপেন। ঠিক আছে, এদের কোনো ওপেন ক্লোজ করার কোনো ব্যাপার নেই, ওরা র্যান্ডমলি ওপেন থাকছে, অ্যান্ড দিজ আর রেসপন্সিবল ফর মেনটেনিং আ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। সেই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কি আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখবো। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা অলওয়েজ ওপেন থাকছে, তো এদের কোনো পার্টিকুলার স্টিমিউলাস বা স্পেসিফিক সিগন্যাল লাগছে না টু রিমেইন ওপেন। তো এই যে ওপেন আছে তাই জন্য পটাশিয়াম যখন খুশি একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে। তো ইনফ্লাক্স অ্যান্ড ইফ্লাক্স অফ পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম আর পসিবল ভায়া দিস চ্যানেলস অ্যাট র্যান্ডম। ঠিক আছে, ওকে। সো নেক্সট যেটা সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যেটা বললাম। সো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ বেসিক্যালি দ্য state of the membrane potential when it is at rest.
তো কোনো স্টিমিউলাস ছাড়া যখন এনি ইন অ্যাবসেন্স অফ পার্টিকুলারলি নো স্টিমিউলাস, সো এই যে রেস্ট কন্ডিশন যেটাকে আমরা বলি, সেই কন্ডিশনে মেমব্রেনের পোটেনশিয়াল কেমন থাকছে? So definitely it depends on the ionic potentials which are present inside and outside of the cell. তো এই ফিগারটাতে this is the extracellular region and this is the intracellular. তো এটা সেলের ভেতর সাইটোসলিক পার্ট, এটা সেলের বাইরে। তো এই যে মেমব্রেন এর আশপাশে you will see there are a lot of ions. তার ions মানে চার্জ আছে ওদের। তো এই চার্জগুলোর জন্য কি চেঞ্জ হচ্ছে মেমব্রেনের পোটেনশিয়ালের, সেটাই হচ্ছে আমরা দেখব। তো এই ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ অ্যারাউন্ড -70 মিলিভোল্ট। ঠিক আছে, এই সিচুয়েশনে মেমব্রেনটাকে বলা হয় পোলারাইজড মেমব্রেন বিকজ ইট হ্যাজ আ পার্টিকুলার চার্জ, নেগেটিভ পোটেনশিয়াল। এই নেগেটিভ পোটেনশিয়ালটা কিভাবে জেনারেট হচ্ছে? মেইনলি বিকজ অফ দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ potassium ions inside and outside of the cell. So what happens is that it causes a concentration gradient of potassium ions. তাহলে আমরা জানি যে লিকেজ যে চ্যানেলসগুলো আছে পটাশিয়ামে, সেগুলো অনেক বেশি ইন নাম্বার কম্পেয়ার টু সোডিয়াম লিকেজ চ্যানেলস। তাহলে কি হচ্ছে? পটাশিয়ামের ফ্রি মুভমেন্ট, লাইক গোয়িং ইনসাইড দ্য সেল অ্যান্ড কামিং আউটসাইড অফ দ্য সেল, এই ফ্রি মুভমেন্টটা অনেক বেশি হচ্ছে কম্পেয়ার টু সোডিয়াম। আর একটা ব্যাপার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে ফ্রম ECF means the extracellular fluid and ICF means the intracellular fluid. So from ECF to ICF একটা আয়ন পাম্প কাজ করছে। তাতে কি হচ্ছে? 3 sodium ions are expelled out from the cell and 2 potassium ions are coming inside into the cell. এই যে, তো এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প বিকজ ইট ডিপেন্ডস অন দি এটিপি। তো এটিপি এক্সপেন্ডিচারের পর একটা 3টে সোডিয়াম আয়ন্স বাইরে যায় সেল থেকে আর 2টো পটাশিয়াম আয়ন্স ভেতরে আসে। এই এক্সচেঞ্জটা যেটা হচ্ছে, সো what happens is that there is an overall deficit of positive charges inside the cell. ঠিক আছে, কেন? বিকজ 3টে সোডিয়াম লাইক 3Na+ যদি আমি বার করে দিই আর 2K+ যদি আমি ভেতরে ঢোকাই, তাহলে কি হচ্ছে? ওভারঅল একটা পজিটিভ চার্জের ফল হচ্ছে বিকজ একটা পজিটিভ চার্জ লাইক +1 চার্জ ইজ লেস ইনসাইড দ্য মেমব্রেন আর বাইরেটা পজিটিভ হচ্ছে। সো এই যে পজিটিভ আর নেগেটিভের একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে ব্যালেন্সটা আস্তে আস্তে নেগেটিভের দিকে যাচ্ছে ইন দ্য ইনসাইড অফ দ্য সেল। তো সাইটোপ্লাজমে পজিটিভ চার্জেস কমছে অ্যান্ড নেগেটিভ চার্জেস বাড়ছে। So what will happen is that মেমব্রেনের intracellular সাইডে নেগেটিভ চার্জ হয়ে যাবে আর মেমব্রেনের extracellular সাইডে পজিটিভ চার্জ তৈরি হবে। So if you can see here, ion concentration gradient সোডিয়ামের বাইরে বেড়ে যাবে বিকজ যেটা বললাম 3Na+ is going outside, বাইরে বেড়ে যাবে, ভেতরে কম। পটাশিয়াম ভেতরে ঢুকছে, তাই জন্য পটাশিয়ামের ভেতরে কনসেন্ট্রেশন বাড়ছে, বাইরে কম হচ্ছে। সিমিলারলি ক্লোরাইডও যদি দেখতে হয়, তাহলে ক্লোরাইডও বাইরে বাড়ছে আর ভেতরে সেলের ভেতরে কমছে। বাট if you can see in the diagram, there are several other large anions, এই যে large anions যেগুলো কিনা সেলের ভেতরে রয়েছে and they are not able to come out through these leakage channels only. So এই চ্যানেলগুলো এই লার্জ অ্যানায়ন্সদের বের করতে পারছে না। So they are unable to do so, and because of this there is a large accumulation of anions inside the cell, which is causing the membrane potential to further go towards the negative side. ঠিক আছে, সো এই নেগেটিভ সাইডটার জন্য মেমব্রেন পোটেনশিয়ালটা আমরা অলওয়েজ পাই হচ্ছে -70 millivolt. This potential is calculated as the difference between the potential of the extracellular side and the intracellular side. তো এই পোটেনশিয়ালটা ECF এর পোটেনশিয়ালটা মাইনাস ICF এর পোটেনশিয়ালটা অলওয়েজ নেগেটিভ আসে বিকজ ভেতরে নেগেটিভটা অনেক বেশি। ওকে, সো এই কারণে আমাদের মেমব্রেন পোটেনশিয়াল অলওয়েজ -70 মিলিভোল্টে থাকছে। তো এটা পোলারাইজড বলছি আমরা তাই জন্য মেমব্রেনটাকে। অ্যান্ড অফকোর্স কোনো রকম ভোল্টেজ গেটেড চ্যানেলস এইখানে ক্লোজ থাকছে এই রেস্ট কন্ডিশনে, তাই জন্যই এটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল।
When there is no stimulus at all, then this kind of scenario happens and the potential is calculated to be around minus 70 millivolt. ঠিক আছে? Next is the action potential. So in case of resting membrane potential, like I have already told you, this minus 70 millivolt is the resting membrane potential. So you will see that minus 55 has been termed as threshold. So why this is a threshold? Because if a stimulus comes and hits the membrane and there are certain failed initiations. Why these are called failed initiations? Because this stimulus is not able to change the potential up to threshold, is not strong enough to bring the potential up to the threshold level. So because of that, if it is around 60 or 60 minus 60 or minus 65, then it will not initiate this action potential. So what is the action potential? It is basically a rapid rise and fall of membrane potential, and because of this rise and fall, an impulse is generated. So what is an impulse? Impulse is basically the electrical signal that is carried upon on a nerve cell, and it is relayed from one nerve to another, and it is bringing the signal either from the brain to the effector organ or from the point of stimulus to the brain. তো আমরা ছোটবেলায় এগুলো পড়েছি যে নার্ভ ইম্পালস যেটাকে বলে, যে সিগন্যাল যেটা কিনা ট্রান্সমিট হয়। সাপোজ একটা খুব হট অবজেক্টে যখন আমরা হাত দিচ্ছি তখন আমাদের ব্রেনের কাছে সেই সিগন্যালটা পৌঁছাচ্ছে, ব্রেন সেই সিগন্যালটা আবার হাতে ফেরত দিচ্ছে যে হাতটা সরাতে হবে। সো এই যে পুরো ব্যাপারটা, এই সিগন্যালটাকে আমরা বলছি ইম্পালস। তো এই ইম্পালসটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? অবভিয়াসলি ওয়ান নার্ভ টু আনাদার নার্ভ এই সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে। নাও যখন একটা স্টিমিউলাস আসছে, জাস্ট এসে হিট করেছে, সেই স্টিমিউলাসটা আসার পর হোয়াট হ্যাপেন্স টু দ্য মেমব্রেন পোটেনশিয়াল? দ্য মেমব্রেন পোটেনশিয়াল ইজ সাডেনলি ইনক্রিজিং। সেই স্টেপটাকে বলছে ডিপোলারাইজেশন। কেন ইনক্রিজ করছে? বিকজ সোডিয়াম চ্যানেলস যেগুলো আছে সেল মেমব্রেনে, সেই সোডিয়াম চ্যানেলসগুলো ওপেন হচ্ছে অ্যান্ড সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে। একটা লার্জ সোডিয়াম ইনফ্লাক্স হওয়ার জন্য হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট the inside of the cell becomes positive. So membrane potential overall is increasing towards the positive side. তো আস্তে আস্তে এটা থ্রেশহোল্ড লেভেলে যদি চলে যায় তাহলে এটা এই স্পাইকটা নেবে। সো ওয়াই ইজ দিস কল্ড এ স্পাইক পোটেনশিয়াল? বিকজ ফিগার থেকেই বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছিস যে একটা স্পাইকের মতন নিচ্ছে, একটা সাডেন ইনক্রিজ হচ্ছে, একটা সাডেন ডিক্রিজ হচ্ছে। এটা কিন্তু কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে। সো এই যে অ্যাকশন পোটেনশিয়ালের যে গ্রাফটা, সেটা অলমোস্ট একটা স্পাইকের মতন দেখতে। দেয়ারফোর এই পার্টটা, লাইক দিস depolarization and repolarization, এইটুকু পোর্শন অফ অ্যাকশন পোটেনশিয়াল ইজ নোন অ্যাজ a spike potential। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বললাম ফার্স্টেই একটা স্টিমুলাস এসছে, স্টেপ 1 একটা স্টিমুলাস এলো, সেটাকে এতটাই স্ট্রং হতে হবে যাতে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাকে ও থ্রেশহোল্ড ক্রস করাতে পারে। থ্রেশহোল্ড যদি ক্রস না করে, লাইক মাইনাস 55 মিলিভোল্ট যদি মেমব্রেন পোটেনশিয়াল ক্রস না করে, তাহলে ডিপোলারাইজেশনের এই পিকটা কোনোদিন হতে পারবে না। তো তাই জন্য যে স্টিমুলাসগুলো উইক স্টিমুলাস, সেগুলো এসে থ্রেশহোল্ড ক্রস করতে পারেনি বলে এগুলোকে বলছে ফেইলড ইনিশিয়েশনস, এগুলো স্পাইক নিতে পারেনি। তো ডিপোলারাইজড হচ্ছে 0 অবধি গেল, তো -70 থেকে 0 অবধি গেল। তারপরেও ফার্দার কিছু সোডিয়াম আরো ইনফ্লাক্স হতে থাকে till it reaches this +40 or +30 millivolt. তো এই 0 to +40 এই পোর্শনটাকে বলা হচ্ছে ওভারশুট। ডিপোলারাইজ তো হয়ে গেছে যখনই নেগেটিভ থেকে 0-র দিকে এসছে, বাট তারপরেও কিছুটা পজিটিভের দিকে যাচ্ছে ইন কেস অফ ভেরি স্ট্রং স্টিমুলাস। এই আর লার্জ নার্ভ ফাইবার্স যেগুলো কিনা খুব বড় নিউরন বা খুব বড় নার্ভ, সেগুলোতে এই পোটেনশিয়ালটা আরো পজিটিভ সাইডে চলে যায়। স্মল নার্ভের ক্ষেত্রে বা স্মল নার্ভের ক্ষেত্রে এই পোটেনশিয়ালটা 0 অবধি যায়, ডিপোলারাইজড হয়, আবার রিপোলারাইজেশনের জন্য নেমে যায়। বাট এই পোর্শনটা যেহেতু আরো পজিটিভ সাইডে চলে যাচ্ছে 0 থেকে, সেই ফার্দার ডিপোলারাইজেশনটাকে আমরা বলছি ওভারশুট। ওকে,
সো সোডিয়াম আয়ন্স ঢুকে গেছে সেলের ভেতর। নাও হোয়াট উইল হ্যাপেন, these the sodium ions are further coming inside the cell and therefore positive charge টা আরো বাড়ছে, তখন একটা টাইমে গিয়ে সোডিয়াম আয়ন্স গুলো বেড়ে যাচ্ছে সেলের ভেতর, তো সোডিয়াম চ্যানেলস উইল বি ইনঅ্যাক্টিভেটেড। সো অ্যাট দিস পয়েন্ট ওয়েন সোডিয়াম চ্যানেলস আর গেটিং ইনঅ্যাক্টিভেটেড, তখন কি হচ্ছে, তখন পটাশিয়াম চ্যানেলস ওপেন হতে শুরু করছে। পটাশিয়াম চ্যানেলস ওপেন করার জন্য কি হচ্ছে, ভেতর থেকে যে পটাশিয়ামটা ছিল, মানে একটা পজিটিভ চার্জ তো বেড়ে গেছে সেলের ভেতরে, তখন পটাশিয়াম আয়ন্স গুলো সেলের বাইরে বেরিয়ে আসছে, চার্জটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। সো পটাশিয়াম আয়ন্স যখন বেরোতে শুরু করলো, তখন কি হলো, ওটা আবার নেগেটিভের দিকে ফল করলো টুয়ার্ডস দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। অ্যান্ড এই পার্টটা যে এই পজিটিভ টু নেগেটিভ, এই ফলটাকে আমরা বলছি রিপোলারাইজেশন। দ্য মেমব্রেন আবার পোলারাইজড হচ্ছে। সো এই রিপোলারাইজেশনটা পটাশিয়াম আয়ন্স ইফ্লাক্সের জন্য হতে থাকলো। নাও হোয়াট উইল হ্যাপেন, টিল ইট রিচেস রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, পটাশিয়াম চ্যানেলস গুলো ওপেন আছে, এবার পটাশিয়াম চ্যানেলস গুলো ক্লোজ হতে শুরু করলো। বাট একসাথে তো সব চ্যানেল ক্লোজ করা সম্ভব নয়, গ্র্যাজুয়ালি চ্যানেলস ক্লোজ হচ্ছে অ্যান্ড পটাশিয়াম আয়ন্স আরো ইফ্লাক্স হচ্ছে। দেয়ারফোর this membrane potential is further coming down to the negative side. এই যে নেগেটিভে আর একটা ফল হলো, মানে -70 থেকেও আরো ফল করছে, লাইক টুয়ার্ডস -100 বলা যেতে পারে, সেই ফলটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন। এইটা হচ্ছে বিকজ অফ কন্টিনিউড ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন্স টিল অল দ্য পটাশিয়াম চ্যানেলস আর ইনঅ্যাক্টিভেটেড অর ক্লোজড। ঠিক আছে, এবার এই যে চ্যানেলগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের ভোল্টেজ গেটেড চ্যানেলস। ঠিক আছে, এগুলো ভোল্টেজ চ্যানেলসের জন্যই এই চেঞ্জগুলো হচ্ছে। নাও হোয়াট উইল হ্যাপেন নাও ইজ দ্যাট, এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাতে তো ফিরতে হবে আবার, তখন এই হাইপার পোলারাইজেশনটাতে আবার আস্তে আস্তে তখন এই পটাশিয়াম আয়ন্স এর ইফ্লাক্সটা বন্ধ হচ্ছে, অ্যান্ড দেন ইট ইজ কামিং ব্যাক টু দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই যে রেস্টিং স্টেট যেটা কিনা আবার ইনিশিয়ালি ছিল, সেটাই আবার ফিরে আসছে, অ্যান্ড নাও ইট ইজ রেডি টু ইনিশিয়েট আনাদার অ্যাকশন পোটেনশিয়াল, মানে এখান থেকে আরেকটা স্পাইক নিতে পারবে। বাট যতক্ষণ না এটা -70 মিলিভোল্টে আসছে, ততক্ষণ ইট ইজ আনএবল টু ক্রিয়েট আনাদার অ্যাকশন পোটেনশিয়াল, যেটাকে আমরা রিফ্র্যাক্টরি পিরিয়ড বলি, সেটা আমি পরে আরো ডিটেলসে বলবো। তো এই পুরো যে গ্রাফটা, লাইক ফার্স্ট স্টার্টিং ফ্রম ডিপোলারাইজেশন, দেন রিপোলারাইজেশন, দেন হাইপারপোলারাইজেশন অ্যান্ড কামিং ব্যাক টু দ্য ইনিশিয়াল রেস্টিং ফেজ, এই পুরো গ্রাফটাকে বলছে অ্যাকশন পোটেনশিয়াল। এভাবে একটা ইম্পালস জেনারেট হচ্ছে। এই ইম্পালসটা জেনারেট হবে across the nerve cell membrane and therefore it will carry the impulse to the next neuron.